হাদিকে হত্যার জন্য 50 লক্ষ টাকার বিনিময়ে ফয়সালকে ভাড়া করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। ফয়সাল করিম ইন্ডিয়ায় কি বলছে হাসিন ভাই? ওখানে ম্যাজিস্ট্রেটের কাছে উনি বলছেন মির্জা আব্বাস 50 লাখ টাকা দিয়েছেন এবং 10 লাখ টাকা ক্যাশ পেমেন্ট করছেন সাথে সাথে। এইটুকুই ফার্স্ট করছে, বাকিটা আরো অনেক বিস্তারিত অনেক তথ্য বলছেন। অনেক কিছু বেরোবে দেখবেন ভাই, অনেক কিছু। এটা নিয়ে আপনার তারেক রহমানকে ব্ল্যাকমেল করা যাবে না, ব্ল্যাকমেল অন্য লোক হবে, ব্ল্যাকমেল গোয়েন্দা বাহিনী হবে, ওয়েট করেন। হাসিন ভাই আপনি কি বলতে চাইতেছেন মির্জা আব্বাস এই গোরখোদক আব্বাসের অসুস্থ হওয়ার কারণ এই ফয়সাল করিমের গ্রেফতার হওয়া? অবশ্যই ফয়সাল করিম গ্রেফতার হওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন। গ্রেফতার হওয়ার পরে উনি অসুস্থ হয়ে গেলেন। আপনারা বোঝার চেষ্টা করেন, অপরাধী তো এমনি বোঝা যাবে। হাদিকে হত্যার জন্য 50 লক্ষ টাকার বিনিময়ে ফয়সালকে ভাড়া করেছিলেন বিএনপি নেতা মির্জা আব্বাস। এই খবরটি যেমন শোরগোল ফেলেছে, তেমনি এর পেছনে অনেকগুলো যদি কিন্তু রয়েছে। আমরা যদি তর্কের খাতিরে ধরে নিই যে মির্জা আব্বাসের মতো একজন বিশাল নেতা, বিএনপি শুধু নয় বাংলাদেশের রাজনীতির একজন বটবৃক্ষ বলা যায় এবং ঝানু রাজনীতিক, এই পরিকল্পনায় জড়িত ছিলেন, তবে প্রশ্ন জাগে তিনি কি এতই কাঁচা কাজ করবেন যে খুনি ফয়সালের কাছে সরাসরি নিজের নাম প্রকাশ করবেন? গোয়েন্দা ভাষায় একে বলে পুয়ার ম্যানেজমেন্ট বা চরম অব্যবস্থাপনা। সাধারণত এই ধরনের হাই প্রোফাইল রাজনৈতিক মিশনে যারা মাঠ পর্যায়ে কাজ করে তারা আসলে মাস্টার মাইন্ডের পরিচয় জানতেই পারে না। তাহলে প্রশ্ন আসতে পারে, ফয়সাল কি মির্জা আব্বাসের নাম নিচ্ছেন? আমরা ভারতীয় গোয়েন্দা সংস্থা বা তদন্ত সংস্থা থেকে মির্জা আব্বাসের নাম কিন্তু কোনো জায়গায় এখনো পর্যন্ত শুনিনি। কিন্তু এই নামটা কিভাবে আসছে সাম্প্রতিক সময়ে আপনারা দেখবেন টকশো, বিশেষ করে টকশো থেকে এই নামটা বেরিয়ে আসছে যে মির্জা আব্বাস 50 লক্ষ টাকা দিয়ে এদের ভাড়া করেছিলেন। টকশো কারা? এরা ম্যাক্সিমাম যারা এই কথাগুলো বলছেন তারা জামাতপন্থী, অর্থাৎ হাদি হত্যার মোটিভটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য, বিএনপির ঘাড়ে দায় চাপানোর জন্য, বিএনপির ডাক সাইটে নেতা মির্জা আব্বাসের ঘাড়ে দায় চাপানোর জন্য জামাতপন্থীরা এই ধরনের কথা বলছেন। আরো খেয়াল করুন এরা কিভাবে এটাকে সাজাচ্ছে। 8 মার্চ ফয়সাল করিম মাসুদ পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ধৃত হয়। ধৃত হবার ঠিক 3 দিন পরে 11 মার্চ মির্জা আব্বাস সংজ্ঞাহীন হয়ে পড়েন, অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনো বিদেশে চিকিৎসারত। এই যারা এই ঘটনাটা এইভাবে প্রচার করছেন তারা দাবি করছেন যে মির্জা আব্বাস অসুস্থ হয়েছেন টেনশনে, চাপে। কোন টেনশন? যে ফয়সাল করিম মাসুদ ভারতে গ্রেপ্তার হয়ে গেছে। এখন তো স্বাভাবিকভাবে মির্জা আব্বাস ভাবছেন যে তার নাম বেরিয়ে আসবে। এইভাবে এই অপপ্রচারটা আসলে করা হচ্ছে। ভারতীয় পুলিশের হেফাজতে থাকা ফয়সালের জবানবন্দি কতটুকু ধ্রুব সত্য তা নিয়ে সন্দেহের যথেষ্ট অবকাশ রয়েছে। একজন পেশাদার খুনি কেবল সত্য বলার দায়বদ্ধতা থেকে মুখ খুলেছে এটা বিশ্বাস করা কঠিন। বরং এমন হওয়া কি অসম্ভব যে সে আসল মাস্টার মাইন্ডকে আড়াল করার জন্য যে জামাতপন্থী যারা মির্জা আব্বাসের নাম নিচ্ছেন তাদের উদ্দেশ্য আসলে কি? আসলে কি আসল মাস্টার মাইন্ডকে আড়াল করার জন্য মির্জা আব্বাসের নাম তারা ব্যবহার করছেন? এমনকি এই হাই প্রোফাইল কেসে ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক। আরেকটি বিশেষ দিকে নজর দেওয়া যাক, এই খবরটি প্রথম কারা প্রচার শুরু করেছে? আমি আগেই বললাম জামাতপন্থীরা। এই হত্যাকাণ্ডের মোটিভ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া আসলে সম্ভব না, কারণ ভারত সরকারের হাতে অভিযুক্তরা বাংলাদেশ প্রত্যর্পণের নিবেদন করা শুরু করেছে, কিন্তু ভারত যথাযথ তদন্ত না করে নিশ্চয়ই প্রত্যর্পণ করবে না, কারণ এর পেছনে ভারত বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক, ভূ রাজনীতি, ভারতকে দোষারোপের রাজনীতি জড়িত আছে। কাজেই ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ যথাযথ তদন্ত করে বের করে আনবে আসল মাস্টার মাইন্ডকে।
পুরো বিষয়টা এখন দিল্লির এনআইএর হাতে। ফয়সাল আর আলমগীরের জবানবন্দি থেকে শেষ পর্যন্ত কি বেরিয়ে আসে সেটাই দেখার বিষয়। এটি কি নিছক একটি রাজনৈতিক হত্যাকাণ্ড, নাকি এর পেছনে কাজ করছে আন্তর্জাতিক কোনো গোয়েন্দা সংস্থার ব্লুপ্রিন্ট? এখন পুরো বিষয়টা জানতে বুঝতে আমাদের সময়ের হাতে ছেড়ে দিতে হবে। সামনে আরো কি ঘটছে আমরা আশাবাদী, যেহেতু এটি ভারতের হাতে তদন্তভার পড়েছে এবং রাজ্য পর্যায়ের নাই, একদম কেন্দ্রে চলে গেছে দিল্লিতে। এনআইএ, কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনআইএ তদন্ত করছে। এখানে আসল মাস্টার মাইন্ড কি জামাত নাকি বিএনপি? ফয়সাল করিম মাসুদ যেমন আদালতে নেওয়ার পথে সাংবাদিকদের বলেছিলেন এর সঙ্গে জামাত যুক্ত থাকতে পারে, বিএনপি যুক্ত থাকতে পারে। আমরা নিশ্চয়ই সেগুলো দেখব যে আসলে কারা জড়িত, কারা যুক্ত, সেই দেখবার জন্য আমাদের নিশ্চয়ই অপেক্ষা করতে হবে। আমরা সে পর্যন্ত অপেক্ষা করব। হাদির যে আসামি, মূল শুটার, তাকে কয়দিন আগে দেখা যাচ্ছে যে ইন্ডিয়াতে, আমি ঠিক আপনার আগে টক শোতে বলতেছিলাম যে দেখেন তাকে কখন দেখানো হলো যে গ্রেপ্তার, তাকে গ্রেপ্তার হওয়ার বিষয়ে সে কলকাতায় আছে, যেটা রয়েরই আরেকজন এজেন্ট ওই যে জুলকার নায়ন অলরেডি উনি বলতেছিলেন যে সে তো ইন্ডিয়ায় আছে। তো ইন্ডিয়ায় আছে, ইন্ডিয়ায় তাকে পাওয়া যাচ্ছে, এটা নিয়ে আমরা ঘটনাটা শুনতেছি বহুদিন ধরে। কিন্তু হঠাৎ করে দেখা গেল যেদিনকে ডিজিএফআই ইন্ডিয়াতে আছেন তখন তাকে এরকম একটা জিনিস দেখানো যে সে গ্রেপ্তার। আর গ্রেপ্তারের পরে গত 2 দিন আগে তাকে দেখানো হচ্ছে, 2-3 দিন আগে, যে সে একটা বক্তব্য দিচ্ছে, তাকে সাংবাদিকরা প্রশ্ন করতেছে। আপনি নর্মাল কথা চিন্তা করেন, যদি কোনো খুনি বা মানে খুনি যদি ধরা পড়ে এবং ধরা পড়ার পরে তার তো এক মিনিমাম হলেও একটা ভয় ভীতি থাকবে, তার মধ্যে কি কোনো ভয় ভীতির স্মৃতি দেখছেন? তার মানে হচ্ছে তাকে অলরেডি শিখায় পড়ায় রেডি করে নিয়ে আসা হয়েছে যে তাকে কি বলতে হবে। সে একটা কন্ট্রোভার্সিয়াল রাজনৈতিক সিনারিও তৈরি করার জন্য তাকে, যেটা আমি আপনার আগের এই টক শোতে অলরেডি বলে ফেলেছিলাম, তখনও তাকে দেখানো হয়নি, যে এখন দেখবেন যে এই শুটার টুটার এগুলোদের একটা নতুন সিস্টেম তৈরি করা হবে এবং হাদির সবচেয়ে কাছের লোক, এই ইনকাম অংশ যারা চালায় যাচ্ছে, জাবেরের মতো লোককেও ফাঁসানোর চেষ্টা করা হবে, এই রাজনীতি তৈরি করা হবে এগুলো দিয়ে। এবং এই ঠিক যা বলেছি তারই নমুনা শুরু হয়ে গেছে। এর বক্তব্য দিয়ে এমন ভাবে দেখানো হয়েছে যে বিএনপি জামাতের কেউ জড়িত থাকতে পারে, বিএনপি জামাতের যদি জড়িত থাকতে পারে, ও যদি অতটুকু বলতে পারো বাকি নামটা বলতে পারতো। ওকে যেটুকু শিখাই দেওয়া হয়েছে যখন যেটা, এবং ওর মধ্যে ওকে যে নিয়ে যাওয়া হচ্ছে, ওর কোনো হাতে বেড়ি নাই, ওর কোনো মানে একজন ফাঁসির আসামি যে চাঞ্চল্যকর, সারা পৃথিবী এখনো পর্যন্ত যাকে এই হাদি নিয়ে জানে, তাকে কি সুন্দর করে ওই বক্তব্য দিতে দেয়া হচ্ছে। এই নাটকগুলো যারা করতেছেন তারা অনেক কাঁচা নাটক করতেছেন। এই নাটকগুলো তাদের প্রতি বলবো আপনারা এইসব নাটক বাদ দেন। এই মানে এই নাটক আর মানুষ খায় না। মানুষ বুঝতে পারতেছে যে তাদেরকে তৈরি করে আবার বের করানো হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়ালিটি নিয়ে আসার জন্য। তার বক্তব্য দিয়ে তার আসলে শাস্তি, সে শুটার, তার শাস্তি হবেই, আজ হোক আর কাল হোক আর পরশু হোক। কিন্তু তাকে দিয়ে যে সকল নাটক এখন বানানো হবে, এই নাটকগুলো বানানোটার জন্যই তাকে এতদিন ধরে বাঁচায় রাখা হয়েছে, এতদিন ধরে তাকে এই কোনো একটা গোপন জায়গায় রাখা আছে, আবার এখন ওই গোপনের জায়গা থেকে বের করা হচ্ছে। তার মধ্যে বিন্দুমাত্র ভয়ভীতি আমি দেখি নাই। সে যে নাটকের একটা চাল, তার এই দুজনের মানে চেহারা এবং তাদের পরিবেশ, মানে তাদের পোশাক, তাদের চলাফেরা, প্রত্যেকটাকে প্রকাশ্য বোঝা যায় যে এটা কোনো সুন্দর একটা পরিবেশ থেকে সে বেরোয় আসছে, সুন্দরভাবে খাচ্ছে যাচ্ছে, ঘুমাইতেছে, তাকে যে বক্তব্যগুলো দিতে বলা হচ্ছে সেই বক্তব্যগুলো সে দিচ্ছে। এই চালটা পুরা রয়ের চাল। হাদিকে মারানোর পিছনে বললাম না যে পুরাপুরি ভাবে আমাদের এই নিজস্ব মানে যে সকল সংস্থা আছে ডিজিএফআই এর মতো তারা যুক্ত, আমাদের রাজনৈতিক মানে ওই ফায়দা লুটার যে পার্টি সেটা যুক্ত, আওয়ামী লীগ তো যুক্তই, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এবং এই লোকটাকে দিয়ে মারায় আমাদেরকে আসলে ভয় ভীতি দেখাতে দেওয়া হয়েছে, যাতে জুলাইয়ে যারা আন্দোলন করে তারা যেন কোনো কথা না বলতে পারে, তারা কোনো জুলাই নিয়ে কোনো বক্তব্য না দিতে পারে, জুলাই নিয়ে একটা নাটক বানানো যায় যে এটা ছিল ছাত্রদের না, এটা ছিল বিদ্রোহী মানে কিছু লোকজনের, সন্ত্রাসী লোকজনের, তাদের বিরুদ্ধে কেস নিয়ে আসা যায়। এই নাটকটা যে সাজানো হচ্ছে, সেই সাজানোর একটা পটভূমি হচ্ছে তাকে এখন এই ইন্ডিয়ার একটা পুলিশের সামনে আসা। আমাদের বাংলাদেশের সরকার তাকে এই দেশে ফেরত নিয়ে আসার জন্য কি ব্যবস্থা নিয়েছেন আমি একটু তা জানতে চাই। আমাদের সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েরই আসলে একজন এজেন্ট, তার মধ্যেই জানতে চাইবো যে সালাউদ্দিন সাহেব কি বলেন। উনি তো একটা মানে আসলে মিথ্যাবাদী, চাপাবাজ লোক, মানে ধান্দাবাজ লোক, এবং এই উনি যে মানে সম্পূর্ণরূপে এস আলমের টাকা দিয়ে চলতেছেন এবং এস আলমের
আজ্ঞাবহ হয়ে বা এই বিভিন্ন ব্যবসায়িক 2 নম্বর লোকগুলোর মানে অনুঘটক হিসেবে কাজ করতেছেন, এটা বাংলাদেশের মানুষ অলরেডি জানে এবং বোঝে। কিন্তু সেই লোকটারও মুখ দিয়ে আমি দেখতে চাই যে সে এই যে বক্তব্যটা আপনি যেটা জিজ্ঞেস করছেন আমাকে, আমি ফার্দার তার কাছে জিজ্ঞেস করতে চাই যে সালাউদ্দিন সাহেব কি বলবেন তার বক্তব্য নিয়ে। আমি তার বক্তব্য চাই, মানে চালের উপরে চাল ছাড়তে চাই, মানে দেখি উনি কি চাল ছাড়তে চাচ্ছেন, আমিও জানতে চাই যে আপনারা আসলে কি চাল ছাড়তে চাচ্ছেন এই লোকটাকে দিয়ে, এই জামাত এবং বিএনপির নামটা নিয়ে এসে। পরে আবার একটা জামাতের নাম বলবে, ধরেন প্রথম বলবে সাদিক কায়েমের নাম, কনফার্ম থাকেন যে সাদিক কায়েমের নামটা বলবে যে এ ওই 8 নম্বর আসনে দাঁড়াইছিল, তাহলে এ হচ্ছে মারানোর জন্য অর্থ প্রদান করছে বা এই ছামড়ারে ঠিক করছে। এগুলো নাটক আসবেই। এইসব নাটক কিন্তু বাংলাদেশের মানুষ আর খাবে না, এই নাটক আর চলে না। এই নাটকগুলো অনেক পুরানো নাটক হয়ে গেছে। এইগুলো আমি আমার বক্তব্য নিয়ে একদম স্পষ্ট করে বলে দিচ্ছি। এই নাটক দিয়ে সালাউদ্দিন সাহেব আপনি এইসব ধান্দাবাজি বাদ দেন, ধান্দাবাজি বাদ দিয়ে নিয়ে আসলে হাতে বিচার করেন। এই লোকটারে নিয়ে আসেন, নিয়ে এসে বাটান দেন, বের করেন এবং তাকে মুখ দিয়ে সবার সামনে সাক্ষী নিয়ে আসেন যে কে তাকে টাকা দিয়েছে, কে ওই পরিকল্পনাকারী। আর যদি সাহস না থাকে তাহলে ওই মানে এই নাটক আর নতুন করে করানোর কোনো দরকার নাই। একজন লিখেছেন যে পিলখানার সাথে এই মাসুদ জড়িত। অবশ্যই জড়িত, কোনো সন্দেহ নাই। আমি তো পিলখানার সাক্ষ্য দিয়ে আমার ওই যে বললাম জীবন হুমকি ফেলেছি। আমি যে সকল লোকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছি, যে সকল জেনারেল, যেমন জেনারেল জাহাঙ্গীর যে বিগত এই সরকারের সময় ষষ্ঠ উপদেষ্টা ছিলেন, আমি তার স্টাফ অফিসার ছিলাম, সেই থাকা অবস্থায় আমি ইন্ডিয়ান আর্মি অফিসারকে তার অফিসে পেয়েছি। তাহলে সেই সময় এই 111 এর তার দোসর কে ছিল? এই মাসুদ উদ্দিন চেয়ে ছিল। মাসুদ উদ্দিনই তো তাকে লেফটেন্যান্ট জেনারেল বানায় নিয়ে এসে তাকে দিল হচ্ছে এই টাকা পয়সার ভাগাভাগি দান করার জন্য। এই পুরা রয়ের ৫৫ গেমের মধ্যে 111 হয়েছে এবং এই 111 এর মধ্যে যারা যারাই ছিল, যে কটা লোক ছিল সবগুলো ক্রিমিনাল। একদম 100% এই দেশটাকে আজকে নষ্ট করে দেয়া এবং এই আর্মিকে ধ্বংস করে দেওয়ার পিছনে যদি কোনো লোক কারিগর থাকে, সেই কারিগরের মধ্যে হচ্ছে এই মাসুদ উদ্দিন চৌধুরী 1 নম্বরে আছেন এবং তার কোনো সন্দেহ নাই। আপনি তার ব্যক্তিগত পিছনে যত যাবেন 100% খুঁজে পাবেন যে সে বিডিআর হত্যার পিছনে পরিকল্পনাকারীর মধ্যে একজন থাকবে এবং সে একটা নৃশংস ধ্বংসকারী লোক। তার মধ্যে কোনো গুণাগুণ নাই সাধারণ মানুষ হওয়ার মতো। সে ওই ধান্দাবাজি করে জেনারেল হয়েছে, এই যে মানে মিথ্যা বলে, এই যে ধরেন সেই যে তারেক জিয়ার ফ্যামিলি মেম্বার, তাকে ধরে সে তার পোস্টমেট ছিল, তার রুমমেট ছিল, সেইগুলোকেই সে বেচে জেনারেল হয়েছে, হয়েই সে বেইমানিটা করছে এবং এই তারেক জিয়ার মতো মানে মানুষকে নিয়ে এসে মানে এভাবে মারধর করে হাত পা মানে মাজা ভেঙে তাকে দেশ থেকে বের করে দিচ্ছে। এইটার পিছনে সম্পূর্ণভাবে সে জড়িত এবং এইটার পিছনে যদি সে জড়িত থাকতে পারে তাহলে সে বিডিআর এর ভিতরে জড়িত নাই এটা কিভাবে আপনি বলেন? অবশ্যই সে জড়িত, 100% জড়িত। জি, আমরা আজকের মতো শেষ করব, পরে আমরা এই বিষয়ে আছে অনেকেই জানতে চাচ্ছেন যে জামিন পেলেন ইনু মেনন এবং বিচারপতি মানিক, সাবেক বিচারপতি, এই ব্যাপারে আপনার কোনো বক্তব্য আছে কিনা? দেখুন, ওই যে আমি এই সকল ব্যাপারগুলোতে ওই যে আসলে যখনই আমি রুই মাছ ধরবো আমি তো নিশ্চয়ই ওই পুঁটি মাছ নিয়ে ব্যস্ত থাকবো না। আমার কাছে এগুলো পুঁটি মাছ মনে হয়। এগুলো নিয়ে আপনারাও বেশিরভাগই ব্যস্ত হয় না। রুই মাছের দিকে খেয়াল রাখেন, কাতল মাছের দিকে খেয়াল রাখেন। এই মাসুদ একটা কাতল, এটার দিকে বেশি নজর দেন। ওইগুলো হ্যাঁ দেয়ার মানে ক্রিমিনাল, ওরাগুলো অপরাধী, কিন্তু এগুলো বামপন্থী, এগুলো মাজা ভাঙা হাঁটু ভাঙাল জিনিসপত্র, এগুলোর দিকে আসলে ডাইভার্সন করা হয় মাঝে মাঝে। দেখবেন যে এগুলো ডিজেএফআই বা এদের একটা চাল, একই সময়ে 2 রকমের জিনিস প্রচার করবে বাজারে। একদিকে মানুষের কন্ট্রোভার্সিয়ালিটি ওইদিকে নিয়ে যাবে, গন্ডগোল করাবে, আসল জিনিসটাকে সাইড দিয়ে পার করে দিবে। তার মধ্যে এই ব্যাটা পার হয়ে যাবে, কিংবা ধরেন এই যে মানে হাদির হত্যার আরেকটা নাটক তৈরি হয়ে যাবে। তখন এই যে আপনারা ব্যস্ত থাকবেন হচ্ছে এইগুলোরে নিয়ে, এগুলো সুনোপটি, এগুলো মরে গেছে, এগুলো বামের দলের এখন আর দাম নাই, এগুলো বদমাইশি যা করা করে ফেলছে, বরঞ্চ এগুলোরে আমি মাফ করে দিব। এগুলো তো একদম নিজে হাতে খুন করে নেয়। মাসুদ তো নিজে হাতে একটা খুনি লোক, সে তো মানে নিজে হাতে এই যে ভালো ভালো ব্যবসায়ীদেরকে তুলে নিয়ে যে অত্যাচার করতো, পিটাইতো, টাকা নিত, তো তাদেরকে সাক্ষ্য নিয়ে এসে দিতে দেন। আমার নিজের চোখে আমার বন্ধু একজন, বললাম তো, ভালো একজন এন্টারপ্রেনার, বাংলাদেশের একজন উদ্যোক্তা ছিলেন ওই সময়কার, উঠতি একজন ভালো ব্যবসায়ী, পরিষ্কার একজন ব্যবসায়ী, তা সে হার্ট অ্যাটাক করে মারাই গেল এই বেচারার অত্যাচারে। তো এই রকম লোকগুলোকে ছেড়ে দেন না। ওই মানুষ যেন, আমি আবার বলতেছি, আমাদের দেশের মিডিয়া হচ্ছে খুব খারাপ একটা মানে মানে বিভৎস হয়ে আছে। আমরা এই ডিজিটাল মিডিয়া নিয়ে কোন রকমের কিছু মানুষকে তাও মানে আমরা উদ্যোক্তি রাখতে চাই, কারণ হচ্ছে মিডিয়া গুলো কেনা হয়ে যায়, মিডিয়া গুলো গোলাম হয়ে যায়। এই গোলাম হচ্ছে ওদেরকে যে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয় ওই স্ক্রিপ্টের দিকে তারা টেনে নিয়ে যায়। এই একই সময় বললাম না, এই 3টা মালরে বের করে দেখা যায় স্ক্রিপ্ট ওদিকে নিয়ে যাবে, আসলে স্ক্রিপ্ট বাদ হয়ে যাবে।
আসলে স্কিল এই হাতের ইয়েগুলো বাদ হয়ে যাবে, কিংবা দেখা যাচ্ছে এর পিছনে কোনো এজেন্ডা সাকসেসফুল হয়ে যাবে। এই সালাউদ্দিন সাহেব ওই জুলাই ঘোষণা থেকে বের হয়ে যাবে। তারা ওই বাংলাদেশে যে গণভোট হয়েছে, যে গণভোটের মাধ্যমে যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হতে হবে, যে আন্দোলনটা আসলে মানে মুখয় আছে এখনই, মানুষের সবচেয়ে বড় আন্দোলন যেটা, যে বাংলাদেশে একটা পরিবর্তন আসবে, সেই পরিবর্তনের সবচেয়ে বড় রেজিস্টার জিনিস আমি বারবারই বলেছি, সেটা হচ্ছে গণভোট। এই গণভোটটা হয়ে গেছে। গণভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষের একটা মানে এনলিস্টমেন্ট হয়েছে যে আমরা বাঙালি, আমাদের জাতিগতভাবে আমরা আমাদের সিদ্ধান্ত নিতে পারি, আমাদেরকে ইন্ডিয়ান হেজমনি দিয়ে সিদ্ধান্ত নেওয়ানো যাবে না। সেইটাকে এস্টাবলিশের যখন সবচেয়ে বড় কথা হচ্ছে, তখন এই সকল নাটক নিয়ে আসা হইতেছে।